ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো মাঝখানে হাতে আর মাত্র 20টা দিন, তারপরে সে কাঙ্ক্ষিত 32,000 চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি কিন্তু শুরু হতে চলেছে। একদিকে যেমন মামলা অ্যাডমিশন হিয়ারিং সম্পন্ন হচ্ছে, তেমনি অন্যদিকে একাধিক এসএলপিডিপি ক্লিয়ার করে মূল স্রোতে ফিরছে। যদি রাজনীতি না হয়, অর্থাৎ 26,000-এর মতন যে জাজমেন্ট সামনে এসেছিল, সেই ধরনের কোনো বিষয় যদি না আসে, তাহলে এক্ষেত্রে কিন্তু যারা মামলাকারী আছেন তারা কিন্তু অনেকটাই তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য একটি চাকরি, সেটা কিন্তু হওয়ার দোরগোড়ায় আছেন, এটা বলাই যায়। তার কারণ এই 32,000 মামলায় ছত্রে ছত্রে যে ধরনের জিনিসগুলো হয়ে রয়েছে, অর্থাৎ ডিভিশন বেঞ্চে একের পর এক সাবমিশন, ডিভিশন বেঞ্চ একের পর এক ডকুমেন্ট গ্রহণ করা, যেটা সিঙ্গেল বেঞ্চের রিট পিটিশনে ছিল না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত নথি কিন্তু ডিভিশন বেঞ্চে সাবমিট হয়েছে যেগুলো বঞ্চিতরা দিতে চেয়েছিলেন। তো সমস্ত ডকুমেন্টের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ হয়তো সেই পর্যায়ে যায়নি যেখানে গিয়ে একটা পক্ষকেই শুধুমাত্র সিম্প্যাথি দিয়ে বেরিয়ে গেছেন। সুপ্রিম কোর্ট এখানে হয়তো সেই সিম্প্যাথি বঞ্চিতদের উপরও দিতে পারেন, অর্থাৎ মামলাকারীদের সরাসরি চাকরি ডিরেকশনও আসতে পারে এখান থেকে, যে যা হয়েছে হয়েছে, এখানে যারা পিটিশন আছে তাদেরকে দিয়ে দেওয়া হোক। এদিকে সম্প্রতি উত্তরপ্রদেশের জানেন যে 69,000 চাকরি বাতিল মামলা, সেখানে কিন্তু সুপ্রিম ডিরেকশনে রিকাস্ট পর্যন্ত হয়েছে, সেখানে বহু সংখ্যক প্রার্থী 9,500+ তারা কিন্তু নতুন করে সেখানে জায়গা পেয়েছেন। যদি এই 32,000 বা 42,000 যদি রিসাফল বা রিকাস্ট হয়, পুরো 12,000 জেনারেল প্রার্থীর চাকরি চলে যাবে পুরো পরিষ্কার সেই জায়গা থেকে। কারণ বহু সংখ্যক এমআরসি ক্যান্ডিডেট, তাদেরকে নিজের ক্যাটাগরিতে ফেলে রাখা হয়েছে, কোনোভাবেই তাদেরকে আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরি সিট বা জেনারেল সিটে আসতে দেওয়া হয়নি। এটা পরিষ্কার সবার কাছে। 10 পেয়ে চাকরি করছে, অথচ 20 পেয়ে একটা প্রার্থী, রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী চাকরি পায়নি। ইভেন সিট ভ্যানিশ করে দেওয়ার মতন ঘটনা ঘটেছে। একটার পরিবর্তে 13টা প্যানেল তৈরি করেছে, একটা অবৈধ কোম্পানিকে দিয়ে প্যানেল প্রস্তুত করিয়েছে এবং গলাবাজি করে এসে বলে গেছে এর আগে যিনি ওই সরকারের এজি ছিলেন যে হ্যাঁ, এরা শুধুমাত্র ট্যাবুলেশনের কাজ করেছে। অর্থাৎ ওখানে দেখা যাচ্ছে যে সেই কোম্পানি কিন্তু পুরোটাই করেছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সেই কোম্পানি, অবৈধ কোম্পানিকে দিয়ে করা হয়েছে। তো যাই হোক, সেই চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মস তারা তো নজরে থাকবেই, তার ছাড়াও একাধিক বিষয় রাতের অন্ধকারে এসএমএস পাঠিয়ে যে নিয়োগ ভালো চোখে নেবে না সুপ্রিম কোর্ট। তার কারণ এইভাবে একটা রিক্রুটমেন্ট হতে পারে না। আজ পর্যন্ত একটা প্যানেল পাবলিশ হয়নি, দেওয়ালে দেওয়ালে টানিয়ে বেরিয়েছে ডিপিএস, এই ধরনের কথাবার্তাগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে, কিন্তু রুলস হিসেবে বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই প্যানেল পাবলিশ করতে হবে। ডিপিএসসি তো তার মতন সে ফাংশন করবে, তার মতন সে রুলস অ্যান্ড রেগুলেশন আছে। বোর্ডকে করতে, বোর্ড রেকমেন্ডেশন বডি, সেখানে বোর্ড যদি প্যানেল পাবলিশ না করে সেই লিস্ট পাঠিয়ে দেয় এবং সেখানে গিয়ে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তাদের মতন তারা যদি করে থাকে, তো সেটা অন্যায় হবে জিনিসটা। যাই হোক, সেই জায়গা থেকে প্রচুর ধরনের ব্যাপার আছে এবং প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার, অর্থাৎ মূল যে ম্যাটার, স্বপ্নবদ্ধর ম্যাটারে দেখছিলাম 45টা অ্যানেক্সার, মানে 45টা ডকুমেন্ট আলাদা আলাদাভাবে সাবমিট করা যায়, 45 ধরনের ডকুমেন্ট এবং 881 পাতার পিটিশন, চারটিখানি কথা নয়। মানে একাধারে দুর্নীতি, বেনিয়ম, অবৈধ কোম্পানি, এই সমস্ত নিয়ে চার্জ করবেন একদিকে যেমন বিকাশ রঞ্জন, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু বঞ্চিতদের হয়ে, আবার অপরদিকে তরুণজ্যোতি তেওয়ারি বাবু, তিনি জানেন যে এই মামলার একটা শুরু থেকে ছিলেন, তারও পক্ষ থেকে যে সাবমিশন রাখা হবে সেখানে অ্যাপটিউড টেস্টের উপর ঘা দেওয়া হবে, যে কী করে 32,000-এর মধ্যে 20,000 21,000-এর সংখ্যায় অ্যাপটিউড টেস্ট এবং ইন্টারভিউ নাম্বার একই ধরনের থাকে। যেখানে প্যারা টিচারের 3,009 প্যারা টিচার নিয়োগ হওয়ার পরে সেখানে প্যারা টিচারদের যেখানে ফ্র্যাকশনে, মানে অ্যাপটিউড টেস্টের জায়গায় তো অভিজ্ঞতার নাম্বার, সেখানে ফ্র্যাকশনে নাম্বার আসতে পারে না, কিন্তু এখানে নাম্বার সেখানে ফ্র্যাকশনে চলে এসছে প্রায় 1,000খানি। কী করে সম্ভব এটা? এই ধরনের জিনিসগুলো কিন্তু এক্ষেত্রে পরিষ্কারভাবে ভীষণভাবে আলোকপাত করছে এবং একেবারে ছত্রে ছত্রে নিয়মগুলো লুকিয়ে আছে এবং সেটা কিন্তু এই প্রাথমিক শিক্ষা পর্ষদ ট্যাকেল দিতে পারবে না এবং সেক্ষেত্রে এখনকার যে সরকার এসে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদকে কী সাবমিশন রাখতে বলে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এখন যদি প্যানেল বাঁচাতে চায় তাহলে একরকম সাবমিশন থাকবে, আর যদি মনে করেন না সুপ্রিম কোর্টে ঢিলা দেবে, তাহলে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ ঢিলা দিলে গোটা বিষয়টা উড়ে যাবে। তো সেই জায়গা থেকে যেটা 2009-এর মতন হয়েছিল, যে যা হয়েছে হয়েছে, চলো দুর্নীতি হয়েছে, স্বজন পোষণ হয়েছে, একাধারে ব্যাকডোর দিয়ে ঢোকানো হয়েছে, তো
তো তাদেরকে ছেড়ে দাও, নতুন যারা মামলাকারী তাদেরকে চাকরিতে শর্ট আউট করো। এই ধরনের জাজমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টেও দিতে পারে, এর আগে একাধিক জাজমেন্ট আছে এরকম। তো সেখানে দাঁড়িয়ে এই 32,000 মামলা আপনি জানেন যে প্রচুর এখানে সেখানে এখনও পর্যন্ত 3টে মাত্র এসএলপি হচ্ছে। প্রতীকদের একটা এসএলপি, স্বপ্নাবদ্ধ বা মূল মামলাকারীতে একটা এসএলপি, আর অচিন্ত ধারা দাদের একটা এসএলপি, এই 3টে এসএলপি হচ্ছে। বাকি খুচরো খাচরা কিছু যদি থাকে তারপর আইএ ফাইল করে এখানে ওখানে ঢুকেছে। হ্যাঁ, একটা বড় পিটিশন আমরা ভাবছিলাম তাদের থেকে একটা এসএলপি হবে, কিন্তু তারা এসএলপি না করে আয় করে ঢুকে বসে আছে, মানে মামলা তারা লড়বে না কিন্তু বেনিফিট তারা নেবে। হ্যাঁ, আমি নাম বলছি না, নাম বললেও তাদের গ্রুপে বিবাদ তৈরি হয়ে যাবে, আছে এরকম কিছু। তো টিআরএসির অলরেডি আপনারা জানেন যে তরুণজ্যোতি স্যারকে দিয়েই তারা এদিকে একটি এসএলপি করেছে এবং সেখানে কিছু সাচ অ্যান্ড সাচ ডিফেক্ট রয়েছে, সেটা রেকটিফাইয়ের কাজ চলছে এবং আগামী সপ্তাহে হয়তো সেটা মূল স্রোতে ফিরবে। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকে রিকোয়েস্ট করছেন দাদা আপনাদের সাথে যুক্ত হব। তো এই অপরচুনিটি এতদিন আমরা টিআরএসির তরফ থেকে দেওয়া হচ্ছিল না, কিন্তু এখন কোথাও গিয়ে মনে হচ্ছে যদি এই ধরনের জাজমেন্ট আসে বা আসতে পারে, তাহলে সেই জায়গায় যদি 10%ও সুযোগ থাকে তাহলে কেন নয়। যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন বিভিন্ন পশ্চিমবঙ্গের প্রান্তিক, চাকরিটা অ্যাকচুয়ালি চুরি হয়ে গেছে। আসল মেধাসম্পন্ন ছেলেমেয়েদের থেকে চুরি হয়ে চাকরিটা কম মেধাসম্পন্ন ছেলেমেয়েদের কাছে চলে গেছে। এবং 10 পেয়ে চাকরি হচ্ছে, 20 পেয়ে বাদ। সে তো আপনাদের একাধিক ভিডিওতে আপনাদের আগে বলেছি। 14-15 ইভেন স্বপ্নাবদ্ধ নট 24 15 পয়েন্ট সামথিং কাট আপ, সে 16-র উপরে নাম্বার পেয়ে বসে আছে, চাকরি হয়নি। প্রতীক, যার মামলার কথা বলছি, পুরুলিয়া ডিস্ট্রিক্টে 9.5 পেয়েছে ইন্টারভিউ আপটুডেট টেস্ট, যদি ধরেই নি তো 9.5 না 10 এরকম কিছু একটা পেয়েছে। তো সেখানে গিয়ে তার নাম্বার 20-র কাছাকাছি, কাট অফ 18 সামথিং বা 19 সামথিং, তারপর 20-র উপরে তার নাম্বার আছে, তাহলে সেখানে চাকরি পায়নি। এই ধরনের বিষয় তো প্রচুর আছে, তারা লড়াইটা দিচ্ছে এবং আলটিমেটলি সুপ্রিম কোর্টে এই ধরনের বিষয়গুলো উঠে আসবে যে এত সংখ্যক নাম্বার বেশি পাওয়া সত্ত্বেও কেন চাকরি পাওয়া হয়নি। ইভেন আজমেল হক মনে থাকবে আপনাদের, ডিভিশন বেঞ্চের অর্ডার এখন চাকরি করছে, তার 2-3 বছর চাকরি হয়ে গেল, 4 বছর চাকরি হয়ে গেল। আছে অনেক মামলা, শৌকত জামান থেকে শুরু করে একাধিক মামলা রয়েছে যেগুলো অলরেডি লাইনে আছে। তো যেটা নিয়ে বক্তব্য, যারা আই ফাইল করবেন বলে ভেবেছেন বা মামলা যুক্ত হয়ে থাকতে চাইছেন, একটা লড়াই দিতে চাইছেন, তো তারা এই মুহূর্তে তো এসএলপি ধরুন 90 দিন পার হয়ে গেছে, এখন তো এসএলপির সেই সুযোগ থাকছে না। তবে আয়ে করে কিন্তু একটা জায়গা থাকছে যেখানে গিয়ে এই মামলায় সরাসরি যুক্ত হয়ে থাকতে পারবেন। আর সেক্ষেত্রে সাজেন্স ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন। এই সোমবার, আজকে আমরা দাঁড়িয়েছি সানডেতে, আগামীকাল এই ধরনের একটি বিষয় হচ্ছে এবং সেক্ষেত্রে এই যে নাম্বারটা দেওয়া আছে 9735495426, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এবং যাবতীয় কথা বলে নিন। তো সরাসরি এখানে কিন্তু যুক্ত হতে পারবেন এবং সেই সাথে সাথে এর যে বেনিফিট, যদি পিটিশনের ভিত্তিক কিছু হয় তাহলে কিন্তু সেই বেনিফিটও এই আয় করলে কিন্তু সেই বেনিফিটও পাবেন। এবং অবশ্যই মূল মামলার সাথে এটা থাকলে সবথেকে বেটার হয়। তো সেক্ষেত্রে যারা যারা এখনও পর্যন্ত এই ধরনের মামলায় যুক্ত হননি, চাইছেন যে না শেষ পর্যন্ত জুড়ে থাকি, দেখা যাক কী হয়, তো তাদের জন্য একটা ছোট্ট অপরচুনিটি এটা আমাদের তরফ থেকে দেওয়া রইল। যদি মনে হয় যে জুড়ে থাকার আবশ্যক, কারণ দেখুন এখান থেকে নেগেটিভ কিছু নেই, অলরেডি মামলা অ্যাডমিশন হয়ে গেছে, হয় টোটাল প্যানেল স্যাটিসফাইড হয়ে ইন্টারভিউ হবে, আদারওয়াইজ রিকাস্ট হবে, মানে রিপ্যানেল হবে, আদারওয়াইজ পিটিশনের ভিত্তিক কিছু একটা হতে চলেছে। এর বাইরে আর অন্য কোনো ধরনের জাজমেন্ট আসার মতন জায়গায় নেই, কারণ এত সাফিসিয়েন্ট ডকুমেন্ট রয়েছে। ডিভিশন বেঞ্চ যেগুলোকে ওভারলুক করে চলে গেছে, সুপ্রিম কোর্ট ছাড়বে না। উইদাউট টেন্ডারে কী করে করলো জিনিসটা, একটা অবৈধ কোম্পানি তাকে কোথায় দিল, রুলসে কী বলা আছে, যে রুলসে কিসের কোন বলে সিলেকশন কমিটিকে ব্যতি রেখে এই জিনিসগুলো করালো, যেখানে একজন SC/ST মেম্বার নেই, যেখানে ডিপিএসসি কোনো প্রতিনিধি নেই, তাহলে একটা কোম্পানিকে দিয়ে কী করে একটা প্যানেল তৈরি করার মতো জিনিসগুলো করলো। আর এই কোম্পানি বা ভুলভাল প্যানেল তৈরি করলো, আদতে প্যানেল ফরমেশনই হয়নি, তার এতগুলো দিন নিয়োগ কী করে হলো। এই জন্যই তো রাতের অন্ধকার SMS পার্টির নিয়োগটা দেওয়া হয়েছে, এতদিন প্যানেল পাবলিশ করলেই খেই করে সব কোর্টে দৌড়াতো, তার কারণই তো এইটা। প্যানেলটা যদি সত্যিকারের সামনে আসতো তাহলে বোঝা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত, কিন্তু সেই প্যানেলই তো আজ পর্যন্ত আসেনি। অথচ তারপরে রিক্রুটমেন্ট 2020 সালে প্যানেল একবার পাবলিশ হয়েছে, 22 রিক্রুটমেন্ট প্যানেল এখনও পর্যন্ত এক্সিস্ট করছে, কিন্তু 16 সালে প্যানেলটা গেল কোথায়, এখনও কেউ দেখাতে পারবে না। তো এই কারণের জন্যই আর কি ধামাচাপা দেওয়া আছে, এত ইরেগুলারিটিগুলো রয়েছে। 10 পেয়ে চাকরি, 20 পেয়ে বাদ, 18 পেয়ে বাদ, 19 পেয়ে বাদ, 17 পেয়ে বাদ। হ্যাঁ, তো এগুলো তো হতে পারে না, সেগুলো সুপ্রিম কোর্ট ভালো রকম দেবে। আর তো সেখানে হতে পারে মামলাকারীদের একটা অপরচুনিটি এখানে দিয়ে দিতে পারে। তো সেই জায়গা থেকে যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি, সরাসরি এই নাম্বারে 9735495426 যোগাযোগ করবেন বা নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে গিয়ে গ্রুপে যুক্ত হতে পারেন। বাট সময়টা নেই, আগামীকাল মানে 24 ঘন্টার টাইম নেই, যা করতে হবে এর মধ্যে করতে হবে। তো সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন, কথা বলুন, ফার্দার আপডেটের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও, ভালো থাকবেন।